তো আমরা আলোচনা করছি হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম পত্র। এটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম পত্রের আমরা প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। আর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্থায়নের সূচনা। এখন এই জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য আমরা 5টা ক্লাস আমরা ফিক্সড করেছিলাম। প্রত্যেকটা ক্লাসে আমরা 10টা করে প্রশ্ন রেখেছি। টোটাল আমরা 50টা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বলছি। আজকে আমাদের পঞ্চম ক্লাস বা একেবারে সর্বশেষ ক্লাস। এই ক্লাসেও আমরা 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে মূলধন রেশিওনিং কি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হোয়াট ইজ ক্যাপিটাল রেশিওনিং বা রেশিওনিং এর আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে নিয়ন্ত্রণ বা বরাদ্দকরণ। যে আমরা কত টাকা আসলে বরাদ্দ করব কোনো একটা, ধরেন আমরা কোনো একটা প্রজেক্ট নিচ্ছি, সেই প্রজেক্টে কত টাকা আমরা বরাদ্দ করব। এখন যেহেতু মূলধন রেশিওনিং বলছে, তাহলে আমরা এটাকে যদি সংজ্ঞার মাধ্যমে নিয়ে যাই তাহলে আমরা কিভাবে বলতে পারি, সীমিত তহবিল থাকার কারণে একাধিক লাভজনক প্রকল্পে আনুপাতিক হারে বিনিয়োগ করাকে মূলধন বরাদ্দকরণ বা মূলধন রেশিওনিং বলে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার কাছে যদি তহবিল অল্প থাকে, সীমিত থাকে, তখন আপনি বড় কোনো প্রজেক্টে না গিয়ে আপনার জাস্ট লাভজনক যেসব প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলোকে আপনি সুন্দর করে ফাইন্ড আউট করে এবং সেখানে আপনি কত টাকা করে আপনি আসলে বরাদ্দ করবেন সেই সিদ্ধান্তটাকে নেওয়াকে আমরা বলছি হচ্ছে মূলধন রেশিওনিং। অথবা আমরা বলতে পারি হচ্ছে প্রকল্পের লাভজনকতা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে মূলধনের বরাদ্দকে মূলধন রেশিওনিং বা মূলধন নিয়ন্ত্রণ বা মূলধন বরাদ্দকরণ বলে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরের প্রশ্নটা হচ্ছে স্বাধীন প্রকল্প কি, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে যে স্বাধীন প্রকল্প হচ্ছে যেই প্রকল্পের নগদ প্রবাহ বা অন্য প্রকল্পের দ্বারা প্রভাবিত হয় না, তাকে স্বাধীন প্রকল্প বলে। যে আপনি যদি ওই প্রজেক্টটা আপনি যদি ইনভেস্ট করেন বা আপনার যে নগদ প্রবাহটা হবে, ক্যাশ ফ্লোটা হবে, সেটা অন্য কোনো প্রজেক্টে কিন্তু কোনো প্রভাব পড়বে না। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে স্বাধীন প্রকল্প। আর অধীন প্রকল্প কোনগুলো, এটার বিপরীত। অধীন প্রকল্পটা হচ্ছে স্বাধীন প্রকল্পের বিপরীত। একটি প্রকল্প গ্রহণ করলে যখন অন্য প্রকল্প বাদ দিতে হয় তখন তাকে অধীন প্রকল্প বলে। প্রাথমিক বিনিয়োগ কি, হোয়াট ইজ প্রাইমারি ইনভেস্টমেন্ট। কোনো একটা প্রকল্পে আপনি প্রথম যে টাকাটা ইনভেস্ট করবেন সেটাই প্রাথমিক বিনিয়োগ। তাহলে প্রাসঙ্গিক নগদ বহিঃপ্রবাহকে প্রাথমিক বিনিয়োগ বলে। প্রাথমিক বিনিয়োগ সাধারণত শূন্য পিরিয়ডে হয়ে থাকে। যে কথাটা বললাম, সুযোগ ব্যয় কি বা হোয়াট ইজ অপরচুনিটি কস্ট, এটা খুবই মজার একটা বিষয়। কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করার ফলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। একটু যদি বুঝিয়ে বলি, ধরুন আমি জাস্ট আপনার ব্যক্তিগতভাবে আপনাকে বোঝানোর জন্য বললাম যে আমি জাস্ট পার্সোনাল এক্সাম্পল, ধরুন আপনি রাজুক কলেজে সুযোগ পেয়েছেন, আবার আপনি নটরডেমে সুযোগ পেয়েছেন, আবার হচ্ছে গিয়ে আপনি রেসিডেন্সিয়ালে সুযোগ পেয়েছেন। এখন আপনি কোথায় ভর্তি হবেন? আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি উত্তরাতে থাকেন, তো আপনার জন্য কাছে হচ্ছে রাজুক, আপনি গিয়ে নটরডেমে না ভর্তি হয়ে রাজুকে ভর্তি হলেন। এটা কিন্তু আমাদের বিজনেসের বাইরের আলোচনা, জাস্ট সহজ করে বোঝানোর জন্য। আপনি কোথায় ভর্তি হলেন? রাজুকে। তার মানে রাজুকে ভর্তি হওয়ার সাথে সাথে নটরডেমের টিচারের বোঝানোর যে ক্যাপাসিটি, আপনি কি নটরডেমের টিচার যেভাবে পড়ায় সেই সুযোগটা কি আপনি পাচ্ছেন? সো আলটিমেটলি রাজুকে ভর্তি হওয়ার কারণে নটরডেমের সুযোগটা কিন্তু আপনার চলে গেল, পাচ্ছেন না। তো এই এখন আমরা বিজনেসের ক্ষেত্রে এবার চিন্তা করি যে আপনি যদি একটা প্রজেক্ট রিসিভ করেন, মানে গ্রহণ করেন, একটা প্রজেক্ট গ্রহণ করার পরে হলো কি, আপনি ধরেন অন্যান্য আরও যেসব প্রজেক্ট ছিল এটার সাথে প্রাসঙ্গিক, আপনি ওগুলোকে রিসিভ করেন না। একটা বা দুইটা যেগুলো আপনার দরকার সেগুলো আপনি রিসিভ করলেন বা ইনভেস্ট করলেন টাকা, অন্যগুলোতে করলেন না। তার মানে অন্যগুলো থেকে আপনার যে সুযোগটা আসার কথা ছিল সেই সুযোগটা আর আসে নাই, এটা বাদ হয়ে গেল। ওখানে যে আপনার যে সুযোগটা বাদ হয়ে গেছে এটাকে আমরা বলি হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। আচ্ছা, এরপর আমাদের 7 নম্বর প্রশ্নটা হচ্ছে মূলধন সম্পর্কিত মূল্য নির্ধারণ মডেলকে উদ্ভাবন করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হু ডিড ইনভেস্ট ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, এটা হচ্ছে উইলিয়াম শার্প। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা হচ্ছে মূল্যায়ন মডেল সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন। হু অ্যাট ফার্স্ট ডিড গিভ আইডিয়া অ্যাবাউট ভ্যালুয়েশন মডেল, এটা হচ্ছে জে.বি. উইলিয়াম। মূলধন কাঠামো কি, হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার। আগেও বলেছিলাম যে ঋণ মূলধন ও ইকুইটি মূলধনের মিশ্রণকে মূলধন কাঠামো বলে। আমরা এর আগেও কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম যে ক্যাপিটাল স্ট্রাকচারে কি থাকে। আমরা যে মালিকগণ যারা থাকেন তারা মূলধন কত দিবেন আর কত মূলধন হচ্ছে গিয়ে
ঋণ করে নিয়ে আসা হবে। এই দুটার সংমিশ্রণকে আমরা বলি হচ্ছে মূলধন কাঠামো। তাহলে ঋণ মূলধন ও ইকুইটি মূলধনের সংমিশ্রণে মূলধন কাঠামো তৈরি হয় বা ক্যাপিটাল স্ট্রাকচার তৈরি হয়। এরপরে আমরা যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটা প্রশ্ন। সেটা হচ্ছে ব্ল্যাক টুইসডে কি? এটা পরীক্ষায় আমি মনে হয় এটা কোনো একটা ক্রেডিট কলেজ থেকে নিয়েছিলাম, এটা কোনো বোর্ডে আসে নাই এখন পর্যন্ত। ব্ল্যাক টুইসডে আসলে কি? হোয়াট ইজ ব্ল্যাক টুইসডে? তো এটা আসলে হচ্ছে কি 1929 সালে 29শে অক্টোবর তারিখে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে যে ধস নামে তা ব্ল্যাক টুইসডে নামে পরিচিত। মানে আমাদের দেশেও কিন্তু আমরা জানি যে প্রায় সময় কিন্তু শেয়ার বাজারের ধস নামে এবং শেয়ার বাজারের কিন্তু শেয়ারের দাম অনেক কমে যায়। আমরা এটি কিন্তু অনেকের মৃত্যুর খবরও শুনি, তাই না? তো যুক্তরাজ্যেও কিন্তু এই ঘটনাটা ঘটেছিল এবং সেদিন সম্ভবত টুইসডে ছিল, যার জন্য এটা ব্ল্যাক টুইসডে নামে এটাকে আখ্যায়িত করা হয়েছে এবং এটা হচ্ছে 1929 সালে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে অপশন মূল্যায়ন মডেল কত সালে উদ্ভাবন হয়? এগুলো সম্ভবত বোর্ডে এখন পর্যন্ত আসে না, এগুলো আমি ক্যাডেট থেকে নেওয়া। আচ্ছা, ইন হুইচ ইয়ার অপশন প্রাইসিং মডেল ইজ ইনভেস্টেড? আচ্ছা, ইনভেন্টেড। এটা হচ্ছে 1973 সালে। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে আরবিট্রেট প্রাইজিং থিওরি কে উদ্ভাবন করেন? হু ডিড ডেভেলপ আরবিট্রেজ প্রাইসিং মডেল? এটা হচ্ছে উইলিয়াম রস। তো এই নিয়ে এখানে সম্ভবত আমি 12টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করেছি এবং এখানে শেষের দিকের প্রশ্নগুলো ছিল হচ্ছে বিভিন্ন ক্যাডেট কলেজ থেকে আসা প্রশ্ন। এগুলো এখনো কোনো বোর্ডে আসে নাই, তারপরে আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, হয়তো আসলেও তো আসতে পারে, তাই না? এরই মাধ্যমে কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের বা অর্থায়নের সূচনা যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা শেষ হলো। আমরা টোটাল 5টা ক্লাস নিয়েছি আর 5টা ক্লাসে আমরা আলোচনা করেছি 50টা প্রশ্ন নিয়ে, 50টার বেশি আজকে, যেহেতু এখানে আরো শেষের দিকে কিছু ছিল, টোটাল ধরে নিই 50টা। এবং আমরা যেটা করেছিলাম প্রত্যেকটা ক্লাসে আমরা 10টা করে প্রশ্ন রেখেছিলাম এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন বোর্ডে আসা, খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের প্রতি আমার যেটা বলার সেটা হচ্ছে আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট আছেন, ভিডিও দেখলে তো হবে না, প্রশ্নগুলোকে লিখতে হবে। তো দেখার সাথে সাথে সামনে খাতা কলম নিয়ে বসবেন এবং এগুলাকে সুন্দর করে লিখে রাখবেন। লিখে পরে এগুলাকে মুখস্থ করার চেষ্টা করবেন। শুধু খাতায় লিখে রাখলে হবে না, খাতার সাথে সাথে কিন্তু মাথাতেও লিখতে হবে। খাতায় লেখা থাকলে কয়দিন পর ভাঙ্গারি দোকানে বিক্রি করে দিবেন, লেখা কিন্তু ভাঙ্গারি দোকানে চলে যাবে। আর মাথায় যদি একবার লিখতে পারেন সারা জীবন আপনার সাথেই থেকে যাবে। সো লেখা কিন্তু খাতায় না, লিখতে হবে মাথায়। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।